যদি একদিকে এই নোংরামিটা থাকে যে বছরের পর বছর মৃত ভোটারদের তালিকায় রেখে দেওয়া এবং তাদের নামের এগেনস্টে প্রত্যেকটা নির্বাচনে ভোট পড়ে যাওয়া, আদতে অনুপ্রবেশকারী বা বাংলাদেশি হওয়ার পরেও তাকে ভারতীয় নাগরিক সাজিয়ে ভারতীয় ভোটার সাজিয়ে রেখে দেওয়া যাতে তার ভোটটা নিয়েও জেতা যায়, তেমনি আরেক দিকের নোংরামিটা হচ্ছে ইচ্ছা করে ভারতীয় নাগরিক ভারতের জেনুইন ভোটারদের খোঁচা মারা শুধুমাত্র তাদের ধর্মের জন্য, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা। এবং আরও এক কাঠি ওপরে উঠে যায় এই নোংরামি যখন দেখা যায় নিজেরই ভোট ব্যাংকের পেট কেটে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে তারা এদিকে যদি ভোটটা না দিতে পারে তাহলে ওদিকেও যেন ভোট দিতে না পারে। এর মধ্যে কোন দিকের নোংরামিটা কে করেছে, কোনটা কি, সেটা আপনারা সকলেই জানেন। প্রথমটা নিয়ে বহুবার কথা বলা হয়েছে, দ্বিতীয়টা নিয়ে কথা না বললে বেইমানি করা হবে। তাই শুরু করা যাক। একটা খুব ইন্টারেস্টিং খবর সামনে উঠে এসেছে এবং ইন্টারেস্টিং বলছি তার কারণ এখানে ঘটনাটা একেবারে প্রমাণিত, রিপোর্টেড এবং রেকর্ডেড। একজন ভদ্রমহিলা 40 জন ভোটার, রাসবিহারী বিধানসভার 40 জন ভোটারের বিরুদ্ধে অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের কাছে ফর্ম 7 ব্যবহার করে যে এই 40 জনকে আমার মনে হয়েছে এরা ভারতীয় নয়, এরা অনুপ্রবেশকারী, বাইরে থেকে ঢুকে চলে এসেছে এরা এই দেশের ভেতরে, বাংলাদেশি, এরা বসে রয়েছে ভারতীয় নাগরিক সেজে, এদের নামগুলো যেন নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে বাদ দেয়, কারণ আমার মনে হয় এরা ভারতীয় নাগরিক নয়। এবার এই যে 40 জনের বিরুদ্ধে একজন মহিলা অভিযোগ করেছেন, আপনি 40টা নামের দিকে যদি তাকান তাহলে এই বিষয়টা খুব স্পষ্ট হয়ে যাবে যে কাদের টার্গেট করা হচ্ছে। কারণ হচ্ছে এই 40টার মধ্যে 39টা নামই ইসলাম ধর্মাবলম্বী মানুষের, 39টা নাম মুসলিম মানুষদের। এবার আপনি প্রশ্ন করুন যে এই মহিলার কি সত্যিই কনসার্ন ছিল, তিনি কি সত্যিই খুব চিন্তিত ছিলেন যে এরা বাইরে থেকে ঢুকে পড়েছে এবং রাসবিহারী বিধানসভায় এইরকম 40 জন লোক রয়েছে যারা অনুপ্রবেশকারী মনে হচ্ছে, যারা আদপে ভারতীয় নয় এবং এটা খুব চিন্তার খুব ভয়ের বিষয়, ওই মহিলা কি সত্যিই সেটা মনে করেছিলেন? হতে পারে। এইবার আপনি দেখুন এই যে ফর্ম 7 ব্যবহার করে 40 জনের বিরুদ্ধে অভিযোগ করা হলো, আপনারা জানেন যে 28শে ফেব্রুয়ারি থেকে নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা বের করা শুরু করে দিয়েছে। সেই চূড়ান্ত ভোটার তালিকায় দেখা যাচ্ছে যে এই 40 জনের মধ্যে বেশিরভাগেরই নাম অলরেডি ভোটার তালিকায় উঠে গেছে, বাদবাকি কয়েকজনের নামের ওপর এখনো লেখা আছে আন্ডার অ্যাডজুডিকেশন, বিচারাধীন। এর মধ্যে একজনেরও নাম কিন্তু ডিলিট হয়নি, বেশিরভাগেরই নাম অলরেডি ভোটার তালিকায় উঠে গেছে, বাকিরা এখনো পর্যন্ত বিচারাধীন, তাদের তথ্য নথিপত্র সমস্ত কিছু যাচাইয়ের কাজ চলছে। ফর্ম 7 আপনারা জানেন এটা ব্যবহার করে শুধুমাত্র কোনো রাজনৈতিক দল নয়, যে কোনো বিধানসভার যে কোনো একজন ভোটার অন্য যে কোনো ভোটারকে নিয়ে কিন্তু অভিযোগ করতে পারেন নির্বাচন কমিশনের কাছে, এই বলে যে এর নামটা যেন ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। এবার কেন তিনি সন্দেহ করছেন, তার কি অভিযোগ, সেই সমস্ত কিছু ফর্ম 7 এর মাধ্যমে তিনি নির্বাচন কমিশনকে জানাতে পারেন। যে কেউ এটা করতে পারেন, যে কোনো একজন ভোটার আরেকজন ভোটার সম্পর্কে এই অভিযোগ জানাতে পারেন। এবার এই যে মহিলা যিনি 40 জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন, এই মহিলাকে খুঁজে পাওয়া গেছে এবং তিনি কি বলছেন, তিনি বলছেন তিনি বিজেপি করেন, বিজেপির সমর্থক তিনি, এবং তাকে ফাঁসানো হচ্ছে। বিজেপির কথাটা এখানে এই কারণেই উল্লেখ করলাম, তার কারণ উনি নিজেই এই কথা বলছেন যে যেহেতু উনি বিজেপি করেন তাই তাকে এসবের মাধ্যমে ফাঁসানো হচ্ছে। ওই মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে, পাল্টা আবার ওই মহিলা নিজেও থানায় অভিযোগ করেছেন এই মর্মে যে তাকে ফাঁসানো হচ্ছে, আর তার একমাত্র অপরাধ তিনি বিজেপি করেন, তিনি বিজেপি করেন বলেই তাকে ফাঁসানো হচ্ছে। বিজেপির বিধায়ক, বিজেপির নেতা এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি যে কথাটা বলেছেন, 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকার যে ফার্স্ট ফেজ সেটা প্রকাশ হয়ে যাওয়ার পর থেকেই তিনি বলছেন যে এবার ভোট ঘোষণা করে দেওয়া উচিত। নির্বাচন কমিশন এবারে যেন অপেক্ষা করে বসে না থাকে যে কতক্ষণে চূড়ান্ত তালিকার সবটা বেরোনোর কাজ শেষ হবে তারপর ভোট ঘোষণা করবে, কারণ পশ্চিমবঙ্গ তৈরি, আমরা তৈরি ভোটের জন্য, এবার যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন কমিশনের ভোট ঘোষণা করে দেওয়া উচিত। নির্বাচন কমিশনেরও মোটামুটি সেটাই বক্তব্য যে ভোট তো ঘোষণা করে দিতেই হবে। এবারে চূড়ান্ত তালিকা গোটাটা বেরোতে তো সময় লাগবে, মনোনয়নের শেষ দিন পর্যন্ত তালিকা অল্প অল্প করে বেরোতেই থাকবে, কিন্তু ভোটটা এবার আমরা ঘোষণা করে দেব। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে ফাইনাল লিস্টটা বেরিয়েছে 28শে ফেব্রুয়ারি, সেখানেও একটা বিষয় খুব লক্ষ্য করার মতো যে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন হিসেবে রয়েছে সেখানে কিন্তু মুসলিমদের সংখ্যাটা মারাত্মক রকম বেশি। প্রচুর মানুষ এই অভিযোগ করছেন যে নথিপত্র সমস্ত কিছু জমা দেওয়ার পরেও আমাদের নাম এখনো পর্যন্ত বিচারাধীনে দেখাচ্ছে, পাসপোর্ট জমা দিয়েছে তারপরেও এখনো বিচারাধীন দেখাচ্ছে, লিঙ্ক দেখানো হয়েছে কিন্তু তারপরেও নথিপত্র দেখানোর পরেও আমাদের আবার শুনানির জন্য ডাকা হয়েছিল, এখনো পর্যন্ত আমাদের নামটা আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন রয়েছে। বাবা মার নাম 2002 এর ভোটার তালিকায় ছিল, তারপরেও আমাদের নামটা এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে। নথিপত্র জমা দিয়েছিলাম কিন্তু তারপরেও নাম ডিলিট হয়ে গেছে, এই অভিযোগও উঠে আসছে। এবার দেখুন এটা কি শুধুমাত্র সতর্কতা?
এটা কি শুধুমাত্রই সবটাকে ঠিকঠাক যাতে হয় সেটা নিশ্চিত করার জন্যেই এত ইসলাম ধর্মাবলম্বী মানুষদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে, বিচারাধীন রাখা হয়েছে? ফর্ম 7 এর অপব্যবহার হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে, এই চর্চা বহুদিন ধরে হচ্ছে, এই অভিযোগ বারবার উঠে আসছে। যেমন এই খবরটা কিন্তু এর আগেও বেরিয়েছে যে ফর্ম 7 ব্যবহার করে রীতিমতো মানুষজনকে একটা হেনস্থার সম্মুখীন করা হচ্ছে। একজন ব্যক্তি যিনি ইন্ডিয়ান রেলওয়েতে কাজ করেন, তিনি ইসলাম ধর্মাবলম্বী, তার বিরুদ্ধে কেউ একটা ফর্ম 7 ফিল আপ করে দিয়েছে এবং তিনি এখানকার নাগরিক নন এই সন্দেহ হচ্ছে, তাই তার নামটা বাদ দিয়ে দিন ভোটার তালিকা থেকে, এরকম একটা অভিযোগ তার নামে জমা দিয়ে দিয়েছেন। এবার সেই ব্যক্তি বলছেন, আমি তো অবাক, আমি ভাবতেই পারছি না আমার নামে অভিযোগটা কে করলো। আমার দাদু এখানকার, আমার বাবা এখানে জন্মেছেন বড় হয়েছেন, আমি এখানে জন্মেছি বড় হয়েছি এবং এখন ইন্ডিয়ান রেলওয়েতে কাজ করছি, তারপরেও আমাকে এখন প্রমাণ করতে হবে যে আমি ভারতীয় এবং আমার নামে কেউ একটা অভিযোগ করে দিয়েছে যে এই লোকটা মনে হয় ভারতের নয়, এই অনুপ্রবেশকারী, এর নামটা বাদ দেওয়া হোক। তো এই ধরনের অভিযোগের কথা কিন্তু বারবারই সামনে উঠে আসছে। আর এই সব কিছুর মধ্যে এই নির্বাচন কমিশনের ভোট ঘোষণা করে দেওয়ার দ্রুততা এবং বিরোধী দলনেতার ভোট ঘোষণা করে দিন এবার এই যে তীব্রতা, এর মাঝখানে কোথাও একটা গিয়ে মনে হচ্ছে এরকমটাই একটা নিশ্চিত করার চেষ্টা হচ্ছে যে মনোনয়নের শেষ দিন পর্যন্ত যদি একটু ঝুলিয়ে রেখে দেওয়া যায়, আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন রেখে দেওয়া যায়, তাহলেই তো ব্যাস এই নির্বাচনটা কেটে যাবে, এই নির্বাচনে তারা আর ভোট দিতে পারবেন না। আপনি এখানে আঙুল তুলে বলতেই পারেন, আরে বাবা ভোটার তালিকা থেকে নাম তো এখনো পুরোপুরি বাদ চলে যায়নি, বিচারাধীন, তার মানে তো নথিপত্র যাচাই চলছে। কিন্তু আপনি একবার ভেবে দেখুন, সেই একই প্রশ্ন বারবার, মনোনয়নের শেষ দিন পর্যন্ত যদি একজন মানুষ দেখেন যে তার নামটা এখনো বিচারাধীন রয়ে গেল কিংবা তার নামটা ডিলিট হয়ে গেল, যেটা হওয়ার কথা নয়, তাহলে কিন্তু এবারের নির্বাচনে তিনি আর কিচ্ছু করতে পারবেন না। এই নির্বাচনটা শেষ হয়ে গিয়ে তাকে অপেক্ষা করতে হবে পরের নির্বাচনটা আসা অবধি। কোথাও একটা গিয়ে সেই চেষ্টাটাই কি করা হচ্ছে যে এবারের নির্বাচনটায় যেন ভোট দিতে না পারে, ঝুলিয়ে রেখে রেখে এবারের নির্বাচনটা অন্তত কাটিয়ে দেওয়া হোক, তারপর তো সব ঠিক করে দেওয়াই হবে। নির্বাচন কমিশনের একটা মোটো আছে, নো জেনুইন ভোটার লেফট বিহাইন্ড। আপনি যদি ভারতীয় নাগরিক হন, জেনুইন ভোটার হন, তাহলে আপনি যাতে আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটা নিশ্চিত করার এবং সেই সুরক্ষা আপনাকে প্রদান করার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু এখন দেখা যাচ্ছে কোথাও একটা স্ট্র্যাটেজিক্যালি যে সমস্ত জায়গাগুলোয় একটি রাজনৈতিক দল কম মার্জিনে জিতেছিল, সেখানে এই এসআইআর এর সংশয়ের মেঘ ঘিরে রেখেছে 7 লক্ষ ভোটারদের যাদের নাম এখনো পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন হয়ে রয়েছে। যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে চূড়ান্ত তালিকা একটা বেরোলেও এরপর সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে থাকবে, অল্প অল্প করে আপডেটেড হতে থাকবে এবং ফাইনাল তালিকা বেরোতে থাকবে। কিন্তু তারপরেও একটা চিন্তা থেকে যাচ্ছে, কেন জানেন? তার কারণ হচ্ছে দুদিন আগের একটি রিপোর্ট TV9 বাংলা বলছে যে দুদিন আগে মানে 2রা মার্চ পর্যন্ত জুডিশিয়াল অফিসাররা 7 লক্ষর মধ্যে 3.5 লক্ষ ভোটারের নথিপত্র যাচাইয়ের কাজ সম্পন্ন করতে পেরেছেন। 3.5 লক্ষ ভোটারের কেস তারা নিষ্পত্তি করতে পেরেছেন। তো এই 3.5 লক্ষের নাম কি তাহলে ভোটার তালিকায় উঠে গেছে? না, এর মধ্যে 25% জুডিশিয়াল অফিসাররা সন্দেহের তালিকায় রেখেছেন, আর বাকি 75% কিন্তু গ্রিন সিগন্যাল পেয়ে গেছে, তাদের নাম ভোটার তালিকায় উঠে গেছে। তাহলে এই সূত্র ধরে যদি দেখা যায় যে 7 লক্ষের মধ্যে 25%কে জুডিশিয়াল অফিসাররা অবৈধ হিসেবে চিহ্নিত করবেন, যদি এমনটা হয়, 25%কে যদি সন্দেহের তালিকায় রাখা হয়, তার মানে 15 লক্ষ ভোটারের নাম বাদ যেতে চলেছে। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হলো সময় সময় এবং সময়। 3.5 লক্ষ ভোটারের তথ্য নথিপত্র যাচাইয়ের কাজ যদি সম্পন্ন হয়ে থাকে, 60 লক্ষ থেকে সেটা বাদ দিলে এখনো পর্যন্ত 56.5 লক্ষ ভোটারের এই কাজ এখনো বাকি রয়েছে। যে হারে 3.5 লক্ষ ভোটারের কেসের নিষ্পত্তি হয়েছে, সেই হারেই যদি ধরা হয়, তাহলে দেখা যাচ্ছে এই 56.5 লক্ষ ভোটারের কেসের নিষ্পত্তি করতে, তাদের তথ্য নথিপত্র যাচাই করতে জুডিশিয়াল অফিসারদের সময় লাগবে 112 দিন। অথচ সেই সময় জুডিশিয়াল অফিসারদের হাতে কোথায় রয়েছে? কারণ মে মাসের একদম প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন শেষ করে নির্বাচন কমিশনকে কিন্তু ফলাফল ঘোষণা করে দিতে হবে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে অগ্নি পরীক্ষা দিয়ে আপনি ভোটার হলেও কোথাও একটা গিয়ে এই নির্বাচনে আপনি আদৌ ভোট দিতে পারবেন কিনা সেই প্রশ্ন এখনো দোদুল্যমান। তার মানে নির্বাচন কমিশন যেটা করছে, তারা বলছে 28শে ফেব্রুয়ারির পরেও সাপ্লিমেন্টারি লিস্ট তো বেরোতে থাকবে, সেখানে তোমার নাম ঠিক উঠে যাবে, তুমি দেখতে থাকো। কিন্তু আবার সেটা যদি না হয়, তোমার নাম যদি না ওঠে, নির্বাচন কমিশন যদি নামটা তুলতে না পারে, তার জন্যও তারা একটা ব্যাকডোর খোলা রেখেছে। মানে বক্তব্য এরকম যে যদি তোমার নামটা এবারে ভোটার তালিকায় ওঠাতে না পারি, তাহলে ক্ষমা করে দিও প্রিয়, এইবারের নির্বাচনটা তুমি ভোট না দিয়েই চালিয়ে দিও।
এবং শুধুমাত্র মুসলিমদের নাম বাদ পড়ছে বা বেশি পরিমাণে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, আর এই তরজা শুধুমাত্র মুসলিম সমাজ কেন্দ্রিক তা কিন্তু নয়, এই তরজা হিন্দু কেন্দ্রিকও, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে মতুয়া সম্প্রদায় কেন্দ্রিক, বিজেপির নিজের ভোট ব্যাংক কেন্দ্রিক। কয়েক মাস আগে শান্তনু ঠাকুর, মতুয়া সমাজের মুখ, মতুয়াদের ভোটে জয়ী হয়ে আসা, ক্ষমতায় আসা শান্তনু ঠাকুর যে কথাটা বলেছিলেন, এখন দেখা যাচ্ছে সেটা একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেছে, ধ্রুব সত্য তিনি বলেছেন। তিনি বলেছিলেন 50 লক্ষ বাংলাদেশি, পাকিস্তানি, রোহিঙ্গা মুসলিমদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আমার সম্প্রদায়ের 1 লক্ষ মতুয়া ভাই যদি ভোট দিতে না পারেন তাহলে দেবে না, তারা ভোট দেবে না, আমরা ভোট দেব না। যদিও তার নিজের ভোটের অধিকার কিন্তু একেবারেই যাচ্ছে না, খর্ব হচ্ছে না, হচ্ছে মতুয়া সম্প্রদায়ের সাধারণ মানুষের, কিন্তু তিনি এই কথা বলেছিলেন। এখন দেখা যাচ্ছে হাজার হাজার মতুয়াদের নাম কিন্তু এই ভোটার তালিকায় আন্ডার অ্যাডজুডিকেশন, বিচারাধীন হিসেবে ঝুলে রয়েছে, এবং তাদের নাম আদৌ উঠবে কিনা ভোটার তালিকায় সেই নিয়ে বিরাট বড় সংশয় তৈরি হয়েছে। দেখুন, যখন শাসক দলের তরফ থেকে মতুয়া সমাজের মানুষের মধ্যে এটা প্রচার করা হচ্ছিল যে আপনারা কিন্তু সিএ এর ফর্ম ভরবেন না, সিএ এর ফর্ম আপনারা ফিল আপ করলেই আপনারা বিদেশি হিসেবে চিহ্নিত হয়ে যাবেন, যখন এই ভয়টা দেখানো হচ্ছিল, তখন বিজেপির উচিত ছিল, বিজেপির মতুয়া সমাজের যে মুখগুলো রয়েছে, শান্তনু ঠাকুর বলুন বা বিধায়ক অসীম সরকার বলুন, তাদের সকলকে সঙ্গে নিয়ে আরও বেশি করে সিএ এর প্রচার করা, সাধারণ মানুষের মধ্যে, মতুয়াদের মধ্যে, যাদের ভোটে জয়ী হয়ে ক্ষমতায় এসেছেন তাদের মধ্যে সিএ এর ক্যাম্প করা, তাদেরকে বোঝানো এবং তাদের আরো বেশি করে সিএ এর মাধ্যমে অ্যাপ্লাই করিয়ে দেওয়া, এটা করার প্রয়োজন ছিল। কিন্তু বিজেপির তরফ থেকে সেই কাজটা করা হয়নি। যারা আপনার ভোট ব্যাংক এবং শুধুমাত্র যাদের ভোটটা আপনি চেয়েছেন তাই নয়, পেয়েছেন এবং তার মাধ্যমে আপনি একটা ক্ষমতাতেও এসেছেন, সেখানে আপনার দায়িত্ব অনেক বেশি থাকার কথা, কিন্তু সেই কাজ বিজেপির তরফ থেকে করা হয়নি। এবং তার ফলস্বরূপ দ্বিতীয় যাদের নাম সব থেকে বেশি দেখা যাচ্ছে বিচারাধীন বা বাদ পড়ছে, তারা মতুয়া সমাজের মানুষজন, তারা ঝাঁঝরা হয়ে বসে রয়েছেন। এবং আপনি নির্লজ্জ যদি আপনি আজ এই প্রশ্নটা করেন যে ওই মতুয়া সমাজের মানুষগুলো নিজেরা গিয়ে কেন সিএ এর জন্য অ্যাপ্লাই করে দিলেন না, নিজে থেকে তারা কেন করলেন না, যেখানে এই সমস্ত রাজনৈতিক ক্ষমতায় থাকার নেতানেত্রীরা জানেন যে এই মানুষগুলো দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে ঠাকুর বাড়ির দিকে তাকিয়ে বসে রয়েছেন, বা এখান থেকে বেরিয়ে যারা রাজনৈতিক ক্ষমতায় এসেছেন তাদের মুখ চেয়ে বসে রয়েছেন যে তারা যেদিকে বলবেন সেদিকে তারা হাঁটবেন, এবং ওই ক্ষমতায় থাকা মানুষগুলো খুব ভালো করে এটা জানেন যে ওই সাধারণ মানুষগুলো তাদের মুখ চেয়ে বসে রয়েছেন। সেটা জানার পর, তাদের ভোট নিয়ে ক্ষমতায় আসার পর আজ আপনি মুখ ফিরিয়ে বসে মজা দেখবেন। আর তারপর যদি আপনি প্রশ্ন করেন যে এরা কেন নিজে নিজেই গিয়ে সিএ এর ফর্মটা ফিল আপ করে দিল না, তাহলে তো আপনি রাজনৈতিকভাবে ন্যাকা সাজছেন, এর থেকে আলাদা করে কিছু বলার নেই। তাহলে এখানে প্রশ্নটা উঠে আসে যে আপনি হিন্দু আগে না বিজেপি আগে? কি খারাপ লাগলো? নিজের খেলা যখন নিজের দিকেই বুমেরাং হয়ে ফিরে আসে তখন খারাপ তো লাগেই। দেখুন, চাপে না পড়লে কেউ বাপ বলে না। সমাজ, দুনিয়া, রাজনীতি সবকিছুর এই একই ব্যাপার। চাপটা কি? চাপটা হলো এর আগে নরেন্দ্র মোদী সভা করেছেন, অমিত শাহ সভা করেছেন, এবং সেখান থেকে বারবারই আশা ছিল যে কোনো না কোনো বার্তা, কিছু না কিছু একটা ইঙ্গিত পাওয়া যাবে। সেটা না পেতে পেতে ফাইনালি বিষয়টা কি দাঁড়ালো? কৃষ্ণনগরে বিজেপির একটা সভা ছিল, পরিবর্তন যাত্রা হচ্ছে আপনারা জানেন। জেপি নাড্ডা সেখানে গিয়েছিলেন, সুকান্ত মজুমদার তার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন, দারুণ আয়োজন হয়েছিল, বেশ ভালো জমায়েতও হয়েছিল। কিন্তু সেখানে দেখা গেল জেপি নাড্ডা বক্তব্য রাখছেন, তার ভাষণের মাঝপথেই লোকজন ওই ভিড় ছেড়ে, সভা ছেড়ে বেরিয়ে যেতে শুরু করলেন। এবার নদিয়া, কৃষ্ণনগর এই এলাকায় মতুয়া সমাজের মানুষজন, উদ্বাস্তু মানুষজন, তাদের সংখ্যা প্রচুর, তারাই ভিড় জমিয়েছিলেন, এবং তারা এই জেপি নাড্ডা যখন বক্তব্য রাখছেন তার মাঝখান থেকে মাঠ ছেড়ে চলে যেতে শুরু করেন। কারণ সেখানেও আবারও দেখা গেল তারা কোনো রকম কোনো বার্তা পেলেন না, কোনো রকম কোনো ইঙ্গিত তাদের সামনে রাখা হলো না। বারবার ইঙ্গিত না পেতে পেতে এই পরিস্থিতি তৈরি হলো। যদিও বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে আসলে সভাটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, আর অনেক মানুষেরই বাড়ি যাওয়ার তাড়া ছিল, তাই অনেকে চলে গিয়েছিলেন, কিন্তু ভিড় যথেষ্টই ছিল। তবে বুঝতেই পারছেন, ফাইনাল লিস্টটা বেরোনোর পরে চাপ কিন্তু বাড়ছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, জেপি নাড্ডা, সুকান্ত মজুমদার পর্যন্ত সভা, এবং তারপর ফাইনাল লিস্ট, নাম বাদ যাওয়া, আন্ডার অ্যাডজুডিকেশন, সব মিলিয়ে চাপ কিন্তু বাড়ছিল। এবার চাপ যখন বাড়লো, বাপ তখন ডাকা হলো। চাপ বাড়ার বিষয়টা হলো 1 মার্চ, বাপ ডাকার খবর সামনে এলো 4 মার্চ। সেদিন বলা হলো যে যেহেতু আবেদনের সংখ্যা প্রচুর পরিমাণে আবেদন জমা পড়েছে, তাই 12 দিনের মধ্যে বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা ভারতে পালিয়ে এসেছেন তাদের নাগরিকত্ব প্রদানের জন্য আরও 2টো উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। এবং এইখানে বলা হচ্ছে
যে মতুয়া আর নমশূদ্র সমাজের ভোট যাতে বিজেপির পেছন থেকে সরে না যায়, তাই ভোটের আগে তড়িঘড়ি 2 সপ্তাহের মধ্যে 3টে কমিটি তৈরি করার সিদ্ধান্ত সামনে এলো, এমনটাই মনে করা হচ্ছে। আর এখন বিজেপির শান্তনু ঠাকুর তিনি কি বলছেন? তিনি বলছেন নাম বাদ যাওয়াটা অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক, কিন্তু এর মানে তো রাস্তা বন্ধ হয়নি। নাগরিকত্ব তো সরকারকে দিতেই হবে, নাগরিকত্ব দিতে সরকার দায়বদ্ধ। দেখুন, এতদিন পর্যন্ত এই নাগরিকত্ব দেওয়ার বিষয়ে বিজেপির বিন্দুমাত্র কোনো হেলদোল না থাকলেও ভোটের ঠিক মুখে মতুয়া মধু তারা হারাতে চলেছেন, এই ইঙ্গিতটা ফাইনালি বুঝতে পারার সঙ্গে সঙ্গে সুরসুর করে গল্প শুরু। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।